এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। তো সেকেন্ড লেকচার আর ফার্স্ট লেকচারে আমি কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সেখানে বেসিক্যালি আমি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস এবং কিছু কনস্ট্যান্টের ভ্যালু এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবীর রেডিয়াস, সূর্যের মাস, ঠিক আছে, এইসব বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল। সেটা আমাদের বেসিক কনসেপ্ট ছিল। তো প্রথমেই বলে রাখি যে আমরা বলছি হচ্ছে নিউটনের মহাকর্ষ বা গ্রহ উপগ্রহের গতি। তো এখানে প্রথমে নিউটনের নামটা লেখা হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে নিউটন ফার্স্ট এই যে টপিকটা আমরা বলছি এটা নিয়ে তিনি তার প্রথম আবিষ্কার নয়, তার রিসার্চ করার অনেক পূর্বে অনেক সায়েন্টিস্টরা তাদের তথ্য প্রকাশ করে। প্রচুর সায়েন্টিস্টের পুরো জীবনকালে যেসব তথ্য তারা মহাকাশ গবেষণায় পেয়েছিলেন সেই সব তথ্যের উপর ভিত্তি করে নিউটনের মহাকর্ষ সূত্রটা দিয়েছিল। তাহলে এখানে তোমাদেরকে বিশ্বাস করতে হবে যে নিউটনের মাথায় আপেল পড়া তারপরে গ্র্যাভিটেশন চ্যাপ্টার আসা, এটা একটা অত্যন্ত মিথ্যা কথা, এটা সত্য কথা নয়। এর পিছনে অনেক বড় কাহিনী আছে, যেটা তোমরা হিস্ট্রি অফ গ্র্যাভিটেশন যদি সার্চ করে ইউটিউবে পেয়ে যাবে, ওখানে যে প্রথম কীভাবে শুরু হয়েছিল। তো গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা ফুললি ডেভেলপ হতে টোটালি 200 বছরের সময় লেগেছিল, ঠিক আছে, 200 বছরে। তো সেই সব বেসিক কনসেপ্ট আমি সেখানে বলেছিলাম। তো তোমাদের ওখানে বলি যে গ্র্যাভিটেশনের প্রথম যদি পড়া স্টার্ট করতে হয়, তো সেখানে তোমাদের হচ্ছে নিউটন নয়, মোশন অফ প্ল্যানেটারি বা মোশন অফ প্ল্যানেটসের মোশন দিয়ে শুরু করতে হবে, কেপলার্স ল দিয়ে শুরু করতে হবে। প্রথমে কেপলার্স ল আসে, তার আগে কিছু সায়েন্টিস্টের রিসার্চ থাকে, সেই সব বিষয় তোমাদেরকে পড়ে তারপর নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আসতে হবে, ঠিক আছে। তো এখন আমরা নিউটনের কেপলারের যে 3টে সূত্র, সেই সূত্র সম্পর্কে জানবো এবং তার আগে কিছু হিস্ট্রি সম্পর্কে জানবো। তো প্রথমে দেখো এখানে একটা সায়েন্টিস্টের নাম লেখা আছে, কোপার্নিকাস। তো বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকেই সায়েন্টিস্টদের জানা ছিল যে পৃথিবী বিভিন্ন গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তখনকার কোপার্নিকাসের সমকালীন যেসব সায়েন্টিস্টরা জানতেন যে সূর্য মাঝখানে থাকে একটা সেন্টারে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি ঘুরে বেড়ায়, কিন্তু তারা এটা জানতেন না যে গ্রহগুলি কীভাবে ঘুরে বেড়ায়, তাদের প্যাথটা কেমন, তাদের রোটেশন, মানে প্যাথ বলতে তাদের রোটেশনটা কেমন, বিভিন্ন সময়ের ভিত্তিতে তাদের অবস্থানটা কোন কোন পজিশনে, সেই সব কোনো তথ্য তারা জানতেন না। যে একটা গ্রহ যে সূর্যের চারিদিকে ঘুরছে, একটা নির্দিষ্ট সময় তার অবস্থান কোথায়, সেই অবস্থানে তার সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কোথায়, বা ওই গ্রহটার দূরত্বটা, এইসব বিষয়ে তাদের জানা ছিল না। এই সব বিষয় তখন জানা ছিল প্রধান উদ্দেশ্য, কিন্তু তাদের এটা জানা ছিল যে গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে। তাহলে তারপর আসে হচ্ছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে। ইনি হচ্ছে সব থেকে, যদি স্ট্রংলি কোনো থিওরি বা এক্সপেরিমেন্ট করে, এনার তথ্যের উপর বেস করে কেপলার ল লেখে। তো সব থেকে যে স্ট্রং ভিত যদি বলা হয়, এটা তিনি দেন জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে। তো তিনি তার জীবনকালে সমস্ত বলতে তার পুরো জীবনটাই হচ্ছে গ্রহ উপগ্রহের নক্ষত্রের প্রভৃতির বিষয় জানার জন্য লাগিয়ে দিয়েছিলেন পুরো জীবন। তিনি তার পুরো লাইফটা ধরে যেসব রিসার্চ করেছিলেন সেই সব রিসার্চের তথ্য প্রকাশ করেছিলেন। মানে তিনি তার সায়েন্টিস্ট যেমন রিসার্চ করে, যেমন তথ্য নোট ডাউন করেন, পুরো জীবন ধরে, তার লাইফ টাইম ধরে তিনি তো ওই রিসার্চ করেন গ্রহ উপগ্রহ নিয়ে। এবং এনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল বা স্টুডেন্ট ছিল সে ছিল কেপলার, ঠিক আছে। টাইকো ব্রাহে সারা জীবন ধরে যে তথ্যগুলো তিনি নোট ডাউন করেছিলেন, তার মৃত্যুর পর কেপলার সেই তথ্যগুলো নাকি চুরি করে নেয় এবং সেই চুরি করা তথ্যকে অ্যানালাইজ করে তিনি গ্রহ উপগ্রহের 3টে সূত্র দেয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কেপলার হচ্ছে কি, তার যে তথ্যগুলো ছিল, এক্সিস্টিং তথ্য যেগুলো টাইকো ব্রাহে নোট ডাউন করেছিলেন, সেগুলোকে তার উপর অ্যানালাইজ করে তিনি 3টে সূত্র দেন। এই সূত্র থেকে নিউটনের মহাকর্ষ চ্যাপ্টার ডেভেলপমেন্ট স্টার্ট করে শুরু। সেই সূত্রগুলোকে বলা হয় এম্পিরিক্যাল ল। কি বলা হয়, এখানে আমি লিখছি এম্পিরিক্যাল ল। এম্পিরিক্যাল ল কেন বলা হচ্ছে, কারণ এই তথ্যগুলো ছিল কোনো একটা চিরসত্য ঘটনা যেটা মহাকাশে চলছে, সেগুলোকে অ্যানালাইসিস করে লেখা। এটা কোনো এক্সপেরিমেন্টাল তথ্য না, এটা হচ্ছে সত্য, কোনো একটা চিরসত্য জিনিস রয়েছে, কোনো একটা নেচারে, একটা এক্সিস্টিং নেচারের উপর যেসব জিনিস হচ্ছে সেগুলোকে অবজার্ভ করে যেসব ফর্মুলা দেওয়া হয় তাদেরকে বলা হয় এম্পিরিক্যাল ল।
এটা এই নয় যে ল্যাবরেটরিতে বসলাম, এক্সপেরিমেন্ট করলাম, তার নোট ডাউন করলাম, তার উপর ভিত্তি করে কোনো ল দিলাম, এরকম লও হয়। বাট কেপলারস ল হচ্ছে এম্পিরিক্যাল ল। এটা মহাকাশে যেটা অনবরত ঘটছে সেগুলোকে অবজার্ভ করে তার ফর্মুলেট করা হয়। এই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন কিন্তু দেয়নি কেপলার। কেপলার যে তথ্যগুলো নোট ডাউন ছিল টাইকো ব্রাহের দ্বারা, সেইগুলোকে অ্যানালাইজ করে তিনি সূত্র দেন। কোনো ম্যাথমেটিক্যাল তিনি মানে ফর্মুলেট করেননি, তিনি শুধু তার 3টে সূত্র দিয়ে দেয়। এই 3টে সূত্রকে বলা হয় এম্পিরিক্যাল ল। তো এই সূত্রগুলো আমাদের প্রথমে জানতে হবে যদি নিউটনের গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হয়। ফার্স্ট ভিত শুরু হয় কেপলারস ল দিয়ে, তারপর নিউটন এইগুলোকে অ্যানালাইজ করে। নিউটনের মনে প্রশ্ন আসে, কেপলার তো বলে দিয়েছে এটা এম্পিরিক্যাল ল, এক্সিস্টিং ফর্মুলার উপর বেস করে, এক্সিস্টিং থিওরির উপর বেস করে তিনি ফর্মুলা দেন। এবং নিউটন এইগুলোকে অ্যানালাইজ করে গ্রহ উপগ্রহের সঠিক পাথ, যে পাথে তারা ঘুরছে, সেই পাথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র, কারণ জানি যে কোনো একটা পাথে যদি ক্লোজ পাথে যদি কোনো একটা অবজেক্ট রোটেশনাল মোশন করে, তার একটা বলের প্রয়োজনে অভিকেন্দ্র, বলের প্রয়োজনে যাকে সেন্টিপিটাল ফোর্স বলে, তাহলে সেই সেন্টিপিটাল ফোর্সটা আসে কোত্থেকে, এইসব বিষয়ে তার মনে প্রশ্ন আসে। তো সেই সব প্রশ্ন আসার পর তিনি নিউটনের ল অফ গ্র্যাভিটেশনের নিউটনস ল দেন, এবং সেই লকে অ্যানালাইসিস করে তারপর যে আদার্স ডেভেলপমেন্ট তোমরা এই চ্যাপ্টারে পড়তে থাকবে সেইগুলো হয়। বাট কেপলারস ল হচ্ছে ফার্স্ট। ওকে, এটা আশা করি বোঝা গেল যে ভুল যে থিওরিটা সবাই জানে যে আপেল পড়া ওটা সত্য নয়। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে নিউটনের প্রথম সূত্রতে কী বলা আছে। প্রথম সূত্রতে বলছে যে প্রতিটি গ্রহ ইউনিভার্স যতগুলো গ্রহ বা সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহগুলো ঘটছে, সেই প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে মানে কি ইলিপ্টিক্যাল পাথ বা অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করে। বোঝা গেল? তাহলে সায়েন্টিস্টরা এটা জানতেন যে গ্রহগুলিকে প্রদক্ষিণ করে, বাট কী পথে প্রদক্ষিণ করে তারা জানতেন না। সেগুলি জানে কার দ্বারা? টাইকো ব্রাহের অবজারভেশন এবং তার অ্যানালাইসিস করে কেপলারের সূত্র, এগুলো থেকে জানা যায় যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এখানে একটি ফোকাসে থাকে। এটাকে বুঝতে, একটি ফোকাসে বলতে কী বোঝাচ্ছে? উপবৃত্ত মানে ইলেকট্রিক্যাল পাথ। তো এখানে এই যে উপবৃত্ত সম্পর্কে একটা নলেজ লাগবে। এই যে ফর্মুলা তোমরা এম্পিরিক্যাল লটা তোমরা এখানে দেখছো, প্রতিটি ওকে, তাহলে এখানে আমাদের জানতে হবে যে উপবৃত্ত এবং একটি ফোকাস বলতে কী বোঝাচ্ছে? উপবৃত্ত তার মানে তোমাদের এখান থেকে ইলিপ্টিক্যাল যে কার্ভ, তোমরা ম্যাথামেটিক্সে যারা 11-এ পড়ছো, তোমাদেরকে যদি আইআইটি জেই দেওয়ার ইচ্ছা থাকে, আইআইটি জেই বা অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমাদেরকে এই যে কার্ভ সম্পর্কে একটা গভীর নলেজ তোমাদেরকে থাকতে হবে। সেখানে কী বলছে যে ইলিপ্টিক্যাল পাথ, সেখানে তোমাদেরকে জানতে হবে হচ্ছে, আমি একটা বলে দিই, একটা যে থিওরিটা তোমাদের কোনো ভালো করে জানতে হবে সেটা হচ্ছে কনিক সেকশন কার্ভস সম্পর্কে একটা ডিপ নলেজ তোমাদেরকে ওখানে থাকতে হবে। ঠিক আছে, তো সেটা আমি আলোচনা করবো অন্য একটা বিষয়ে। সেখানে আমাদের যতটুকু ফিজিক্সের প্রয়োজন ততটুকুই আমি করাবো। কনিক সেকশন এটা ম্যাথামেটিক্সের পার্ট, সেখানে ম্যাথামেটিক্স টিচার তোমাদের খুব ভালোভাবে করাবে। কনিক সেকশন থেকে ডিফারেন্ট টাইপ অফ কার্ভের কী করে উৎপন্ন হচ্ছে। কনিক সেকশন থেকে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কার্ভ পাই, ইলিপ্টিক্যাল পাথ, সার্কুলার কার্ভ, তারপর হচ্ছে হাইপারবোলা, প্যারাবোলা ইত্যাদি কার্ভগুলো হচ্ছে কনিক সেকশন থেকে আমরা পাই। বাট কীভাবে পাই সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো আমাদের বিষয় এই কনিক সেকশন থেকে আমরা ইলিপ্টিক্যাল পাথও পাবো, সার্কুলার পাথও পাবো, সবগুলোই পাবো, এগুলো আমি আলোচনা করবো। বাট এখানে আমি তোমাদেরকে ইলিপস সম্পর্কে একটু জানাবো যে ইলিপসটা অ্যাকচুয়ালি কেমন হয়, একটা ইলিপস দেখতে কেমন, ইলিপ্টিক্যাল পাথটা কেমন। তো দেখো, প্রথমে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস নিতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা হয়ে গেলে সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো আমি এখানে একটা ইলিপ্টিক্যাল পাথ, একটা ইলিপস নিলাম, এর হচ্ছে সেন্টার। এখন কেপলারের প্রথম সূত্রে বলা হচ্ছে যে কোনো একটা গ্রহ, এটা যদি একটা গ্রহ হয়, এই গ্রহটা যে এই বরাবর যদি ভ্রমণ করে এই পাথে, সে সূর্যকে তার একটা ফোকাসে রাখবে। তো তোমরা যখন ইলিপস স্টাডি করবে তখন দেখবে যে ইলিপসের দুটো ফোকাস থাকে, অ্যাক্সিসের উপর দুটো ফোকাস থাকে, এবং ওই ফোকাস দুটো অবস্থান থাকে কোথায়? কি
মেজর অ্যাক্সিসের উপরে। তাহলে এটা একটা ফোকাস, তাকে F1 দিলাম আর F2 দিলাম। তো সেখানে প্রথম সূত্রে বলা আছে যে গ্রহগুলি ওই ইলিপ্টিক্যাল পাথে উপবৃত্তের যে কোনো একটি ফোকাস থাকবে। তাহলে তুমি সূর্যকে যে কোনো একটি ফোকাসে রাখবে এবং পৃথিবী সেই ফোকাসকে কেন্দ্র করে অরবিট করবে এই পথে সে অরবিট করবে। তাহলে প্রথম সূত্র থেকে আমরা এতটুকুই জানি। তাহলে তোমাকে এই ইলিপস সম্পর্কে একটা নলেজ থাকতে হবে। ইলিপসের এই যে টোটাল যে লম্বা বাহুটা, এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। আর এই যে টোটাল যে বাহুটা এখান থেকে এই পর্যন্ত, এইটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। এটা তোমাদেরকে জানতে হবে। এবং এই জায়গা থেকে এইটুকু, এটাকে বলা হয় এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এ দ্বারা। তাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। তাহলে এইটুকু কি বলা হবে? এই টোটালটাকে যদি মেজর অ্যাক্সিস বলা হয় তাহলে এটা কি বলা হবে? সেমি মাইনর অ্যাক্সিস, যাকে বি দ্বারা ডিনোট করা হয়। তাহলে সেমি মাইনর অ্যাক্সিস বলা হয়। এটুকু বোঝা গেল। আর এটা হচ্ছে ফোকাস, দুটো ফোকাস, কিন্তু একটা ফোকাসে, যে কোনো একটা ফোকাসে তুমি যদি এই ফোকাসে রাখো তাহলে একে কেন্দ্র করে ভ্রমণ করবে, যদি এই ফোকাসে রাখো তাহলে এই ফোকাসকে কেন্দ্র করে সে তার ক্যালকুলেশন হবে। তার যে কোনো একটা ফোকাসে সে মুভ করে। এটা হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা জানি, তার অ্যানালাইসিস করে আমরা বুঝলাম এরকম পাথ হবে। আর এই তো সেই ইলিপ্টিক্যাল পাথ সম্পর্কে তোমাদের একটা ডিপ ইনসাইট তোমাদের থাকতে হবে। এই ইলিপ্টিক্যাল পাথের, এই ইলিপ্টিক্যাল যখন তোমরা কার্ভ সম্পর্কে স্টাডি করবে, সেখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, যাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। যাকে উপকেন্দ্রতা বলে। উপকেন্দ্রতা বানানটা দেখে নিই, যদিও উপকেন্দ্র, ইসেন্ট্রিসিটি বা উপকেন্দ্র, যাকে ই দ্বারা ডিনোট করা হয়। এবং এটা সমান সমান হয় 1/b² ফর কার জন্য? ইলিপসের জন্য। ওকে, ফর ইলিপসের জন্য। বাট যদি একটা, এটা হচ্ছে তোমাদেরকে জানতে হবে ইলিপস সম্পর্কে, তোমাদেরকে এই স্টাডিটা তোমাদেরকে করতে হবে যে এই উপকেন্দ্রতা হচ্ছে এটা। তো এটা আমি ইসেন্ট্রিসিটি সম্পর্কে তোমাদের একটা আলাদা লেকচার করাবো। বাট এটা এখন আমি তোমাদের শুধু জানাচ্ছি যে প্রথম সূত্রে অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কী বলছে, যে একটা ইলিপসের ফোকাসে রেখে মুভ করে। এটুকু বোঝা গেল, প্রথম সূত্র বোঝা গেল। আই থিঙ্ক ক্লিয়ার। তো প্রথম সূত্রে ইলিপস সম্পর্কে জানালাম। ওকে, ইলিপস সম্পর্কে আমি জানালাম, আর কি উপকেন্দ্র সম্পর্কে জানালাম, ইলিপ্টিক্যাল ফোকাস সম্পর্কে জানালাম, যে একটা ফোকাস থেকে সে মুভ করে। দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্র কি বলছে? তাহলে দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা সূত্রটা তোমাদেরকে ওই গ্রাফের মাধ্যমেই বুঝতে হবে। তো দেখো, তো আমরা জানি কি গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ইলিপ্টিক্যাল পাথে কী করে? রোটেট করে। তো এটা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল পাথ। এর ফোকাসটা এখানে হচ্ছে সূর্য থাকে, এটা হচ্ছে ফোকাস, যাকে F1 দ্বারা ডিনোট করলাম। আর পৃথিবী হচ্ছে এখানে থাকে, ঠিক আছে? এখানে পৃথিবী থাকে। তো এখানে বিষয়টা কি বলছে, এই বিষয়টা এখন আমাদেরকে জানতে হবে। তো দেখো, এই বিষয়টাকে জানার জন্য আমি এটাকে একটু সিম্পলিফাইড ভার্সানে বড় করে আঁকবো এখানে, ঠিক আছে? বড় করে আঁকি এখানে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল গ্রাফটা বোঝানোর জন্য যা হলো। এই হচ্ছে আমাদের সূর্য, আর এখানে আছে আমাদের পৃথিবী। তো কি বলছে? এর সংযোজক সরলরেখা, ধরো এর সেন্টার টু সেন্টার কানেক্ট করে দিই। সেন্টার টু সেন্টার কানেক্ট করলো। তো কী বলছে? সমান সময়ের অবকাশে, ধরে নাও এখান থেকে যখন যাত্রা শুরু করলো তাকে আমরা T1 বললাম। তারপর সে T1 থেকে আস্তে আস্তে যাত্রা শুরু করতে করতে এই পজিশনে সে চলে আসলো, এবং এখানে আস্তে আস্তে সময় হয়ে গেল T1। তাহলে এখানে টোটাল টাইমটা কত হয়ে গেল? টোটাল টাইমটা হয়ে গেল T1 + T2।
এবং এই যে এই পজিশানে যখন আসলো এটাকেও কানেক্ট করে দিল, এই পজিশানে যখন পৃথিবীটা আসলো এরও সেন্টার টু সেন্টার কানেক্ট করলাম। তারপর কী বলছে বিষয়টা, সমান সময়ের অবকাশে সমপরিমাণ ক্ষেত্রফল সে পাস করে। তো T1 পজিশনে যখন ছিল তখন আমরা লিখলাম এই পজিশন P1, পি ছিল এর পজিশন, এখন এখানে আসলো কিউ। T1 থেকে T2তে আসলো, টোটাল টাইম হলো T1 + T2, এবং এর ভিতরে দেখো যখন আমরা এই টোটালটাকে কানেক্ট করে দিলাম, এই তো এরিয়াকে সুইপ করছে, একটা এরিয়া বানাচ্ছে এখানে। যখন T1 থেকে T2তে আসলো তার মাঝখানে একটা এরিয়া সে বানাচ্ছে, এবং এই টাইমটা দিলাম T1 + T2। কিন্তু যখন যদি এই যে T1 + T2-র মধ্যে যে যতটুকু এরিয়া সে বানানো, ধরে নিলাম সে এ এরিয়া বানালো, ধরে নাও del A1 এরিয়া সে বানালো। এখন আমি যদি তখন চোখ বন্ধ করে থাকলাম, T1 টাইমটা আমি নোট করলাম, কখন সে স্টার্ট করলাম, T2 টাইমটা আমি নোট করলাম। এখন এই সমপরিমাণ টাইম যদি ধরে নিলাম 5 সেকেন্ড, 5 মিনিট আমি লিখলাম। এখন এই 5 মিনিট আমি অন্য এক জায়গা থেকে ক্যালকুলেট করবো। তো এই জায়গাটা এখন আমি ক্যালকুলেট করবো এই জায়গা থেকে, ধরো এই জায়গাটা সে আছে, এতে আছে, এবং কিছুক্ষণ পর সে এই বিতে চলে আসলো, এই বিতে সে চলে আসলো, এবং এখানেও টাইম T1 আর T2, তার মানে T1 থেকে শুরু করে T2তে আসলে টোটাল টাইম কত হলো, T1 + T2 = 5 মিনিট। এবং এখানেও দেখো একটা এরিয়া সে বাউন্ড করছে, একটা এরিয়া সে বাউন্ড করছে, কারণ আমি এইটুকু সময় অবজার্ভ করছি। T1 থেকে T2তে আসলো, মানে এ থেকে বিতে আসলো, T1 + T2 টোটাল মিনিট 5 মিনিট, এখানেও টোটাল মিনিট 5 মিনিট। এবং এই 5 মিনিটের মধ্যে দেখো দুই জায়গায় দুই ধরনের এরিয়া সে তৈরি করেছে। এই এরিয়াটাকে যদি আমরা del A2 বলি, তার সূত্র হিসাবে কী বলছে যে এই দুটো সমান সময়ে, এখানে যদি 5 মিনিট আর এই জায়গাও যদি 5 মিনিট হয়, এই 5 মিনিটে এই যে দুটো এরিয়া, এই এরিয়া দুটো কী হবে, সমান হবে। সমান সময়ের অবকাশে তুমি যদি 5 মিনিট এখান থেকে দাঁড়িয়ে 5 মিনিট অবজার্ভ করো এই জায়গাটায় যে এরিয়াটা বানাবে, তুমি যদি এই উল্টো দিকে 5 মিনিট অবজার্ভ করো, সেখানে সমপরিমাণ এরিয়া সে বানাবে। তো সমান সময়ের অবকাশে ওই ইলিপ্টিক্যাল পাথে যে কোনো জায়গায় সে সমপরিমাণ এরিয়া সে বানাবে। বিষয়টা বোঝা গেল? যদি সে এই জায়গা থেকে পি থেকে কিউতে আসতে 5 মিনিট সময় লাগে, এবং 5 মিনিট সময় আসতে যে এই জায়গাটাকে ক্লোজ করলে যে এরিয়াটা আমরা পাবো, সেই সমান পরিমাণে এরিয়া যদি তুমি অন্যদিকেও যদি সেই 5 মিনিটই অবজার্ভ করো, তাই সমপরিমাণ এরিয়া সে বানাবে। তার সময় যদি সেম থাকে, 5 মিনিট যদি সেম থাকে, তাহলে এরিয়াও সে কী বানাবে, সমান বানাবে। তাহলে এরিয়া ওই পাথের যে কোনো জায়গায় সমান পরিমাণ এরিয়া সে বানাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। এবার চলে যাবো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র বলছে কোনো গ্রহের দেখো এখানে তৃতীয় সূত্রটা বলছে আরো সুন্দর একটা সূত্র। তৃতীয় সূত্রটা বলছে, হাতের লেখা যে কোনো ইগনোর করো, কারণ আমরা ফার্স্ট টাইম আমি লিখছি তো খুব একটা সময় হয়নি পেন টেপে লেখা, তো হাতের লেখা খুব একটা ঠিক হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্র্যাকটিসে। তো কী বলছে তৃতীয় সূত্র, কোনো গ্রহের সূর্যের চারিদিকে যে কোনো গ্রহ সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ সেটির কক্ষপথের অর্ধকের ঘনফলের সমানুপাতিক। ওই যে সেম জিনিস আমি আঁকবো। আমরা জানি ইলিপ্টিক্যাল পাথে সে মুভ করে, ইলিপ্টিক্যাল পাথ আমি এখানে ড্র করবো, এখানে ইলিপ্টিক্যাল পাথ আমরা ড্র করলাম, এর একটা ফোকাস সেখানে কী থাকছে, সূর্য থাকছে, সান থাকছে, যাকে F1 জেনারেট করলাম, এবং পৃথিবী আমাদের যে আর্থ, সে এইভাবে ইলিপ্টিক্যাল পাথে সূর্যকে ফোকাসে রেখে ইলিপ্টিক্যাল পাথে সে ভ্রমণ করে। তো এখানে কি বলছে আমরা জানি কি, পৃথিবীর টাইম পিরিয়ড বলতে কী বোঝায়? দেখো এই টার্মগুলো আসছে মোস্ট টাইম পিরিয়ড মানে সময়কাল, যাকে বলা হচ্ছে সময়কাল, ওকে, যাকে আমরা টি দ্বারা ডিনোট করি। পৃথিবী 1 বছর হতে সময় লাগে কত? 365 দিন, 365 ডেজ। আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিলাম, ওকে। যাই হোক 365 দিন আমি নিলাম, আরও কিছু সময় থাকে, বাট অ্যাপ্রক্সিমেট আমি 365 দিন নিলাম। তাহলে এক পাক যদি ঘুরতে 365 দিন লাগে, এখন তুমি জানো এই ইলিপসের এই যে পাথ, এই টোটাল পাথটাকে আমরা কি বলি? মেজর অ্যাক্সিস।
এবং এর হাফটাকে আমরা বলি কি সেমি মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, যাকে আমরা এ দ্বারা ডিনোট করি। তাহলে এই যে পাথ সেন্টার টু সেন্টার, এই যে পাথটাকে বলছি সেমি মেজর অ্যাক্সিস, আর টোটালটাকে বলছি কি মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস আর সেমি মেজর অ্যাক্সিসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। তাহলে সেমি মেজর অ্যাক্সিসটা লিখি সেমি মেজর অ্যাক্সিস, যাকে এ দ্বারা ডিনোট করা হয়, যাকে কী দ্বারা ডিনোট করা হয়, এ দ্বারা। তো এখানে কী বলছে, সূত্রে কী বলছে কি, কোনো গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকাল, যাকে টি দ্বারা প্রদক্ষিণকাল টি দ্বারা ডিনোট করা হয়, এবং এটার বর্গ মানে স্কোয়ার, সেটির কক্ষপথ, এই যে কক্ষপথ ইলিপ্টিক্যাল পাথ নাম্বার, তার অধ্যক্ষ মানে সেমি মেজর অ্যাক্সিসের, সেমি মেজর অ্যাক্সিস, এটা তো বর্গ বললাম, সেমি মেজর অ্যাক্সিসের কী বলে, সেমি মেজর অ্যাক্সিসের ঘনফলের সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। এটা হচ্ছে নিউটন এই কেপলারের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কী বলে, কোনো গ্রহের প্রদক্ষিণকালের স্কোয়ারের সমানুপাতিক, সেটা কার সমানুপাতিক, ওই যে পাত তার অধ্যক্ষের সমানুপাতিক, অধ্যপরক্ষের সমানুপাতিক, মানে কি সেমি মেজর অ্যাক্সিসের সমানুপাতিক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। দেখো এখানে তিনটি সূত্রে আমি কি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিলাম, এবং প্রথম সূত্রের এক্সপ্লেনেশন আমি দিলাম এখানে, দ্বিতীয় সূত্রের এক্সপ্লেনেশন আমি দিলাম যে সময়ের অবকাশে সমপরিমাণ এরিয়া, যদি এটুকু যদি যেতে 2 মিনিট সময় যে এরিয়াটা বানাবে, তুমি তার অপোজিটেও যদি এই জায়গায় 2 মিনিট যাও সেই সমপরিমাণ এরিয়া, এখানে যতটুকু এরিয়া বানাবে এখানে সেম পরিমাণ এরিয়া সে বানাবে। বোঝা গেল, সেম পরিমাণ এরিয়া সে বানাবে যে কোনো জায়গায়। এই পাশে যদি এই জায়গায় যেতে যদি 2 মিনিট সময়, এখান থেকে এই পর্যন্ত যেতে যদি 2 মিনিট সময় লাগে, এখান থেকে এই পর্যন্ত যদি সে 2 মিনিট সময় লাগে, সেখানেও সে একই পরিমাণ এরিয়া সে বাড়াবে। তাহলে এই হচ্ছে আমাদের কেপলার্সের 3টে সূত্র, একদম মাথায় রাখতে হবে, কেপলার্স 3 ল। এখানে আরেকটা কী বলছে, এখন দেখো কেপলারের 3টে সূত্রের মাধ্যমে আমরা গ্রহ উপগ্রহ গতি সম্পর্কে একটা ভালো ধারণা পাই। তো এখানে কেপলার এটা বলছে, যেসব গ্রহ উপগ্রহ কেপলারের সূত্র মেনে চলে এবং চলাকালীন যে পাথ তারা তৈরি করে, যে পাথে তারা ভ্রমণ করে, সেই পাথটাকে বলে কেপলারিয়ান অরবিট। যে পাথে তারা কেপলারিয়ান অরবিট, এবং যে গ্রহটা ওই সূত্র মেনে যে পাথে ভ্রমণ করে সেই পাথটাকে কেপলারিয়ান অরবিট বলে, আর ওই গ্রহটাকে বলা হয় কেপলারিয়ান এবং না সরি, যে পথে সে ভ্রমণটা করবে এবং কেপলারের সূত্র মেনটেন করবে তাকে বলে কেপলারিয়ান অরবিট। এবং তার যে ভ্রমণ করার যে মোশন, তাই সেই মোশনটাকে বলা হয় কেপলারিয়ান মোশন। বোঝা গেল, কেপলারিয়ান মোশন কখন বলা হচ্ছে, যদি কোনো অবজেক্ট কেপলারের সূত্র মেনে চলে, 3টে সূত্রে মেনে চলে, এবং চলাকালীন যে গতিটা তার থাকে, সেই গতিটার বা সেই টাইপের মোশনটাকে বলে কেপলারিয়ান মোশন, এবং যে পথে সে ভ্রমণ করে তাকে বলা হয় কেপলারিয়ান অরবিট। তো এটা হচ্ছে কেপলার্স লয়ের পুরো এক্সপ্লেনেশন। এই কেপলার্স লয়ের এক্সপ্লেনেশন ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে এরপর কনিক সেকশন কার্ভ সম্পর্কে জানতে হবে, এবং ইলিপ্টিক্যাল কার্ভের পুরো থিওরিটা তোমাদেরকে জানতে হবে, এবং ইসেন্ট্রিসিটি যে বিষয়টা এটাও তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো এরপরের লেকচারে আমি কনিক সেকশন কার্ভ এবং ইসেন্ট্রিসিটির ডিটেল এক্সপ্লেনেশন সেখানে করাবো। তোমাদের ওখান থেকে ডিটেল এক্সপ্লেনেশন ম্যাথামেটিক্স করা হবে, যারা যেই দেবে তার তো করতেই হবে, কিছু করার নেই, যদি আইআইটিতে পড়ার ইচ্ছা থাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাছে 3rd লেকচার, যেখানে আমরা মোশন অফ প্ল্যানেটস এবং স্যাটেলাইট সম্পর্কে আলোচনা করলাম। দেখো, একটা গ্রহ যেভাবে কেপলারের সূত্র মেনটেন করে সূর্যের চারিদিকে ঘোরে, সেম যে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয় সেগুলো কেপলারের সূত্রগুলো মেনে চলে। এই গ্রহগুলি যেসব থিওরিগুলো অ্যাপ্লাই করে, যেসব ক্যালকুলেশন আমরা করব, একটা স্যাটেলাইট সেম ক্যালকুলেশন তার ক্ষেত্রেও হবে। কারণ একটা স্যাটেলাইট আর একটা গ্রহের মধ্যে তখন আর কোনো ডিফারেন্স হবে না। যদি একটা স্যাটেলাইটকে পৃথিবীর চারিদিকে ঘুরতে হয়,
তাহলে সেই চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘুরছে যে সূত্রগুলো মেনে চলে, গ্রহগুলো স্যাটেলাইটগুলো সেম সূত্র তারা মেনটেন করবে। তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। তো এখানে আমি কেপলার্সের লগুলো এক্সপ্লেন করলাম পুরো ডিটেলস। এরপর আমি ওই যে ইসেন্ট্রিসিটি সম্পর্কে জানবো, তারপর কেপলারের সূত্রের প্রমাণ সম্পর্কে জানবো, তারপর আমরা একটা ডিটেল থিওরিতে চলে আসবো এবং ম্যাথমেটিক্যাল কনসেপ্টে চলে আসবো। চলো দেখা হচ্ছে আমাদের লেকচার 4-এ।